শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। বিশ্ব শরণার্থী দিবস আজ। লাখো রোহিঙ্গা শিশু কখনো মুখ দেখেনি মাতৃভূমির। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। তিস্তা নদীতে ইতোমধ্যে কমলা সংকেত জারি করা হয়েছে এবং ভারতের উজানে জারি হয়েছে লাল সতর্কতা। শনিবার ডালিয়ার পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুরের পর তা কিছুটা কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খোলা রাখা হয়েছে। এদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেও আকস্মিক পানি বৃদ্ধিতে চরাঞ্চলের ফসলের ক্ষতি ও বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। আজ 20 জুন, বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের কারণে বাস্তুচ্যুত কোটি কোটি মানুষের সঙ্গে দিবসটি পালন করছেন কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গাও। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী জনপদ হিসেবে পরিচিত কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি শরণার্থী ক্যাম্পে বসবাসরত এসব মানুষের জীবন এখনও অনিশ্চয়তা, সীমাবদ্ধতা এবং প্রত্যাবর্তনের অপেক্ষায় আটকে আছেন। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে 7 লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেন। এর আগে বিভিন্ন সময়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে মিলিয়ে বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা প্রায় 11,97,000। এর মধ্যে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন প্রায় 11,60,000-এর বেশি মানুষ এবং ভাসানচরে রয়েছে প্রায় 34,000 রোহিঙ্গা। তারা বলছেন, দিন যত যাচ্ছে সংকট তত বাড়ছে। তারা খুব দ্রুত সময়ের মধ্যে সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে চান। কক্সবাজারের উখিয়ার কুতুপালং বালুখালী মেগা ক্যাম্পকে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতি হিসেবে ধরা হয়। মাত্র কয়েক বর্গ কিলোমিটার এলাকায় লাখো মানুষের বসবাস। বাঁশ, ত্রিপল ও টিনের তৈরি অস্থায়ী ঘরগুলো বর্ষা, ঝড় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকিতে সবসময় থাকে। ক্যাম্পগুলোতে নিরাপদ পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্যসেবা এবং চলাচলের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করলেও জনসংখ্যার তুলনায় সুযোগ সুবিধা এখনও সীমিত। রোহিঙ্গাদের বড় অংশের দিন কাটে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও মানবিক সহায়তার উপর নির্ভর করে। রোহিঙ্গা সংকটের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সহায়তা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে অর্থায়ন কমতে শুরু করেছে। জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলো 2026 সালে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জরুরি চাহিদা পূরণে $710.5 মিলিয়ন তহবিল চেয়েছে। তবে প্রয়োজনের তুলনায় অর্থায়ন এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্ধেকের বেশি শিশু। ক্যাম্পে জন্ম নেওয়া হাজার হাজার শিশু কখনো মিয়ানমার দেখেনি। তাদের পরিচয় এখন শরণার্থী। সীমিত শিক্ষার সুযোগ এবং কর্মমুখী প্রশিক্ষণের অভাবে একটি পুরো প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে বেড়ে উঠছে। মানবাধিকার কর্মীরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া শিশুদের মধ্যে হতাশা বাড়ছে। শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও মানব পাচারের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে চুক্তি সই হলো। সমর্থকেরা একে শতাব্দীর সেরা চুক্তি বললেও মধ্যপ্রাচ্যের তেহরানের প্রতিপক্ষদের কাছে এটি শতাব্দীর অভিশাপ। এই চুক্তি ইরানকে আরও সুরক্ষিত, বৈধ ও প্রভাবশালী করে তুলতে পারে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেন, যা 3 মাসের যুদ্ধের অবসান ঘটালো। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ভার্সাই প্রাসাদের চুক্তিটি সই হয়। 14 দফার এই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো হয়েছে, যাতে পারমাণবিক কর্মসূচি সহ স্থায়ী সমাধানের আলোচনা করা যায়। ইসরায়েলি বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ একে কৌশলগত মহাবিপর্যয় আখ্যা দিয়ে বলেন, আমরা মার্কিন সমর্থনে ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করতে গিয়েছিলাম, আর ওয়াশিংটন উল্টো তাকেই বৈধতা ও শক্তি দিল। চুক্তিটি টিকলে ইরানি লাভবান হবে। যুদ্ধের অবসান, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানি ও পুনর্গঠন তহবিল পাওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক ব্যবস্থার স্বীকৃতি পাচ্ছে। বিপরীতে ওয়াশিংটন ও ইসরায়েলের মূল লক্ষ্য ব্যর্থ হয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে
পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে, যেখানে ইরানের পূর্ববর্তী হামলাগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা নাড়িয়ে দিয়েছিল, উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের প্রধান ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা তাদের নিরাপত্তা পরিস্থিতি বদলে দেওয়ার মতো সিদ্ধান্তগুলোর কেবল দর্শক হয়েই রইল এবং এখন এর প্রভাব সইতে বাধ্য হচ্ছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হাইতিকে ব্রাজিল, অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র, তুরস্ককে প্যারাগুয়ে আর স্কটল্যান্ডকে হারিয়েছে মরক্কো। এর মধ্যে মেক্সিকোর পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। সিয়াটলে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে 2026 বিশ্বকাপের নক আউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলের জয়ের মতোই এই ম্যাচের শুরু থেকেই দারুণ গতিতে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র। দ্রুত আক্রমণের ফলও তারা পায়। ফোলারিন বালোগুনের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস। এরপর সেরহেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেড করে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। এই 2 গোলে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়। ড্র দিয়ে শুরু। মরক্কোর বিপক্ষে জয় না পাওয়ায় বেশ চাপেই পড়েছিল ব্রাজিল। সেই চাপ ব্রাজিল উড়িয়ে দিয়েছে হাইতির বিপক্ষে 3-0 গোলে জিতে। কুনিয়া করেছেন জোড়া গোল, ভিনিসিয়াস করেছেন একটি। ব্রাজিল বল জালে জড়িয়েছে আরও 2 বার। অফসাইডে 12 মিনিটে রাফিনিয়ার গোল এবং বদলি নামা অ্যান্ড্রিকের গোল বাতিল হয় 78 মিনিটে। পাশাপাশি আরও অন্তত 3টি গোলের সুযোগ নষ্ট করে অ্যানচেলত্তির দল। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে মরক্কো। মাত্র 71 সেকেন্ডেই করা ইসমাইল সাইবারির গোলই ম্যাচের ব্যবধান করে দিয়েছে। শুরুর বাঁশি বাজার পরপরই স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে ফাঁকি দিয়ে জোরালো শটে জালে বল পাঠান সাইবারি। বিশ্বকাপের এবারের আসরে এটি তার দ্বিতীয় গোল। ম্যাচের অর্ধেকের বেশি সময় একজন কম নিয়ে খেলেও তুরস্ককে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই জয়ে নকআউটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল লাতিন আমেরিকার দলটি। বিপরীতে টানা 2 ম্যাচ হেরেছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরেছিল তারা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। আব্দুল মোনেম লিমিটেডের 455 কোটি টাকার খেলাপি ঋণের জামিনদার হওয়ায় আইনগত নতুন এলসি খোলার সুযোগ হারাচ্ছিল আব্দুল মোনেম সুগার রিফাইনারি। তবে শোধনাগারটি সচল রাখতে এবং বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে 2027 সালের 30 জুন পর্যন্ত প্রতিষ্ঠানটিকে 100% মার্জিনে এলসি খোলার বিশেষ অনুমতি দিতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে শোধনাগারটি কেনার চুক্তি অনুযায়ী আবুল খায়ের গ্রুপ পরিচালনা করছে এবং উৎপাদিত চিনি স্টারশিপ সুগার নামে বিক্রি হচ্ছে। অপরিশোধিত চিনি আমদানির চুক্তিগুলো সক্রিয় রাখতে এবং প্রতিদিন $23,000 ক্ষতিপূরণ এড়াতে এই এলসি সুবিধা জরুরি ছিল। মালিকানা পরিবর্তন ও ব্যাংকগুলোর অর্থায়ন বন্ধ থাকায় গ্রুপটি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। নিভৃতে বিদায় নিলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ও বহুমুখী এক ক্রীড়াবিদ, যার মন প্রাণে ছিল হকি, কিন্তু দেশের শীর্ষ স্তরের ফুটবলেও নিজের ছাপ রেখেছেন। তিনি বাংলাদেশের হকির কিংবদন্তি আব্দুস সাদেক। শনিবার সকালে গুলশানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় 1 বছর ধরে নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। আব্দুস সাদেকের বেড়ে ওঠা আরমানি টোলায়, যা ছিল এদেশের হকির আতুর ঘর। আরমানি টোলা স্কুলের যে কজন কিংবদন্তি ছাত্র হকি খেলাকে এদেশে পরিচিত করেছেন, তিনি তাদের অন্যতম। তবে হকির লোক হলেও ফুটবলেও তার ব্যাপক পরিচিতি ছিল। 1965 সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে আব্দুস সাদেকের পথ চলা শুরু। এর পরের 2 বছর কাটান ভিক্টোরিয়ায় এবং 1969 সালে খেলেন দিলকুশায়। স্বাধীনতার পর 1972 সালে যখন আবাহনী ক্রীড়া চক্র যাত্রা শুরু করে, তখন থেকেই তিনি দলটির সঙ্গে জড়িয়ে যান। 1972 সালে আবাহনী যখন ঢাকার ফুটবল লিগে প্রথম দল নামায়, তখন ঐতিহাসিক সেই দলের অধিনায়কত্ব করে ইতিহাসের অংশ হয়ে যান আব্দুস সাদেক। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।